আমিও তোমার সমস্যাটা জানতে চাইছি রাহুল। বেশ অনেকদিন ধরেই জিজ্ঞাসা করতে চাইলেও সময় বা সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। তাছাড়া স্পর্শী মাও তো আর আগের মতো বাড়িতে আসে না যে দুটো কথা বলবো বলে স্পর্শীর দিকে পুনরায় তাকালেন। স্পর্শী নীরবভাবে নিজের দিকে তাকিয়ে খেয়েই যাচ্ছে। ভীষণ খারাপ লাগলো আব্দুর রহমানের। সেই জন্মের 3 দিন পর থেকে যে বিপাশা ওকে নিয়ে এলো, সেই থেকে বাবার মতো স্নেহ ও যত্নে বড় করে তুলেছে। স্পর্শী বাবার মতো সারাক্ষণ আবদারের মেলা নিয়ে বসতো। খাবার টেবিলে কখনো নীরব হয়ে খেতে পারতো না। দুই ভাই বোন মিলে কাড়াকাড়ি ভাগাভাগি রাগারাগিতেই মেতে থাকতো। কিন্তু হঠাৎ করে মেয়েটা একদম নির্জীব হয়ে গেল। বাড়ি তো ছাড়লই, সেই সাথে আগের সেই চঞ্চলতাটাও ছেড়ে দিল। হস্টেলে কত কষ্ট করে থাকছে। আব্দুর রহমান চাইলেই জোর করে স্পর্শীকে বাড়িতে রাখতে পারতেন, কিন্তু তা করেনি। ভয়ে পাছে যদি অধিকারের প্রশ্ন ওঠে। বাবার চেয়ে খালুর দরদ বেশি। নীরবে দীর্ঘশ্বাস ছাড়লেন। মুখের খাবার শেষ করে রাহুলকে বললেন, বেশ অনেকদিন ধরেই তোমার বেহায়াপনাটা সহ্য করছি। আর নয়, এবার যে কোনো একটা সিদ্ধান্তে যেতে হবে তোমায়। এই মাসের মধ্যে হয় তুমি মেয়ে পছন্দ করবে, না হয় আমরা তোমার জন্য মেয়ে দেখব। অনেক হয়েছে, বয়স তো আর থেমে থাকছে না। 2 দিন পরে মেয়ের পাওয়াই মুশকিল হয়ে যাবে। দ্রুত চাকরি নাও, আমি বিয়ের ব্যবস্থা করছি। রাহুল অসহায় হয়ে স্পর্শীর পানে চাইল। ওর কি একটু কষ্ট হচ্ছে না? তারপর বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু, তুমি জানো আমি। ধমকে উঠলেন রহমান সাহেব। চেঁচিয়ে বললেন, খবরদার, আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি। স্পর্শীমাকে ডিস্টার্ব করবে না। তোমার পছন্দকে গুরুত্ব দিয়েই এতদিন অপেক্ষা করেছি। আর নয়, স্পর্শী তোমাকে পছন্দ করে না, তাই ওর জন্য আর বসে থাকবে না। তুমি আমার ছেলে, এতটুকু সেলফ রেসপেক্ট নেই তোমার মধ্যে? মেয়েটা তোমার জন্য বাড়ি পর্যন্ত ছেড়েছে, এবারে কি চাও? ঠিক আছে, তুমি যদি বিয়ে না করো, চিরকুমার থাকতে চাও, তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি আগে তাহলে স্পর্শীমার বিয়ে দেব। খোক খোক করে কেসে উঠল স্পর্শী। এতক্ষণ তো সব ভালোই ভালোই যাচ্ছিল, হঠাৎ আবার তার বিয়ে কেন? রেগে টেবিল ছেড়ে উঠে গেল রাহুল। স্পর্শীও গেল নিজের রুমে। আর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হস্টেলে চলে যাবে। খালামণির কাছে বিদায় নিয়ে গেটের কাছে এলো স্পর্শী। স্কুটিতে বসতেই উপাস থেকে রাহুল হাত ধরে টেনে হিঁচড়ে নামালো। তেড়ে এসে স্পর্শীর গাল চেপে ধরে পড়ল। খুব তেজ না তোর? তোর তেজ কিভাবে কমাতে হয় তা রাহুলের ভালো করে জানা আছে। ওই, তুই কোন রাজার ছেলেকে বিয়ে করবি? হ্যাঁ, দেখতেও তো আহামরি কতটা সুন্দরীও না, এত দিমাগ কেন তোর? তো ওর থেকে 1000 গুণ সুন্দরী মেয়েরা রাহুলের পায়ের কাছে বসে থাকে অ্যাটেনশন পাওয়ার জন্য। 2 হাত দিয়ে রাহুলের হাতের থাবা খুলতেই চাইছে স্পর্শী। শেষে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, আমি জানি দেখতে কেমন, সেটা তোমার থেকে তো জানতে হবে না। এত সুন্দরী মেয়েরা পেছনে পড়ে থাকলে বেহায়ার মতো এখনো আমার পেছনে ছ্যাঁচড়ামি করছো কেন তুমি? খবরদার, আমার গায়ে ভুলেও হাত দেবে না। তুমি ছুলেও আমার বমি আসে। হতভম্ব হয়ে গেল রাহুল। বুকের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। স্পর্শী কি তাহলে প্রেম করে অন্য কারোর সাথে? চোয়াল শক্ত করে স্পর্শীর হাতে থাকা ফোনটা ছিনিয়ে নিল। স্ক্রিন অন করতে দেখলো নেতা মশাই লিখে সেভ করা নাম্বার থেকে 2টো মিসড কল। কল লিস্টে ঢোকার আগেই ছিনিয়ে নিজের ফোন নিয়ে নিল স্পর্শী। রাহুল দাঁতে দাঁত চেপিয়ে বলল, ওই, এই নেতা মশাই কে? তুই প্রেম করিস? স্পর্শী, আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। তোমার সাহস হলো কিভাবে আমার ফোন চেক করার? তুমি কোন আক্কেলে আমার ফোন ধরেছ? ওই নাম্বারটা কার? আমার জামাইয়ের। আর কিছু? বিয়ে করেছি আমি, প্রেম করে বিয়ে করেছি, এই জন্য তোমাকে ইগনোর করি। বুঝতে পারো না তুমি? আর দ্বিতীয়বার আমার চোখের সামনে পড়বে না একদম। বলেই স্কুটি নিয়ে চলে আসলো রহমান ভিলা থেকে। প্রায় অনেকটা দূরে নির্জন জায়গায় আসতেই স্কুটি থামায়। ডুকরে স্কুটির পাশে বসে পড়ে। কাঁদতে থাকে অনবরত। ডান হাতটা ব্যথায় নীল হয়ে আছে। 2 গাল যন্ত্রণায় যেন ছিঁড়ে যাচ্ছে। তার জীবনটা এমন কেন? বাইরের মানুষ সব সময় অধিকার দেখায়, একটা নিজের মানুষ নেই যাদের সাথে মন খুলে জেদ ধরে বসে থাকতে পারে। কেউ নেই স্পর্শীর, সবাই শুধু দায়িত্বটা পালন করে। বাবা তো থেকেও নেই, মাসে মাসে হাজার হাজার টাকা পাঠিয়ে দিয়ে শুধু দায়িত্বটুকুই এড়িয়ে যায়।
মাঝে মধ্যে মনে হয় ওই টাকা ছুঁড়ে মারতে, কিন্তু তাহলে চলবে কিভাবে? এতটাও তো সহজ জীবন নয়। ফোনটা অনবরত বাজছে, সেই দিকে হুঁশ নেই স্পর্শী। সে তো হু হু করে ব্যথায় জর্জরিত হয়ে হাতের উপর হাত বুলিয়ে কেঁদেই যাচ্ছে। কতক্ষণ পর চারিদিকে তাকিয়ে দেখছে কেউ আছে কিনা। সে তো কাউকে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। স্পর্শিয়া, এই মেয়ে, স্পর্শিয়া, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? এই কি হয়েছে? এই স্পর্শিয়া। কোলের মধ্যে থেকে ছোট্ট আওয়াজে এমন উত্তেজিত কণ্ঠের আওয়াজ শুনতেই চমকে উঠল স্পর্শী। শব্দটা যে ফোন থেকেই আসছে। হাতে নিতেই দেখলো নেতামশাই নাম্বারটি হয়তো হাতের টাচ লেগে রিসিভড হয়ে গেছে। ফোনটা কেটে দিল স্পর্শী। ভালো লাগছে না তার কথা বলতে। কল কাটার সাথে সাথেই ওপাশ থেকে আবারও কল আসলো। টানা 3 বার কাটার পরেও যখন ফোনের পর ফোন আসলো, তখন রেগে ফোনটাই বন্ধ করে রাখলো স্পর্শী। হতাশ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল পরশ। মেয়েটা কাঁদছিল। হ্যাঁ, হু হু করে কাঁদছিল। পরশ স্পষ্ট শুনেছে সেই কান্নার আওয়াজ। কি এমন হয়েছে যে স্পর্শী কান্না করছিল? বুকের বাম পাশটা কেমন চিনচিন করে উঠল। ইচ্ছে করছে ছুটে যেতে ঢাকায়, গিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে। কিন্তু কোন অধিকারে যাবে সে? এখনো যে সম্পর্কের সূত্রপাতই ঘটেনি। আর তাছাড়াও সে ভীষণ ব্যস্ত। পিরোজপুর থেকে ঢাকায় যেতে আসতে কমপক্ষে 5-6 ঘন্টা লাগবে। একজন রাজনৈতিক নেতার কাছে কি এই সময় হবে, তাও কোনো মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য? মাথার উপর হাত রেখে চোখ বন্ধ করে নিল পরশ। ভীষণ অস্থির লাগছে, ভীষণ। সারাদিন শেষ। নিজের অতি ব্যস্ততা থাকা সত্ত্বেও প্রতি 10 মিনিট পর পর স্পর্শীর নাম্বারে ফোন দিচ্ছে পরশ। ফোন আগের মতোই বন্ধ। ওফ, এতটা অস্থির কেন লাগছে? আচ্ছা, সেও তো স্পর্শীর সাথে কথা বলার মাঝখানেই ফোন বন্ধ করে দেয়, তখন কি তারও এমন অস্থির অস্থির লাগে? রাত 9টা। পুনরায় ফোন দেওয়ার সাথে সাথেই চমকে ওঠে পরশ। রিং পড়ছে। 1 বার, 2 বার, 3 বার। কেটে গেল ফোন। রিসিভ হলো না। পুনরায় 10 বারের মতো ফোন দেওয়ার পরেও যখন ধরল না, তখন পরশ কুটি কুটি অক্ষরে মেসেজ পাঠালো। স্পর্শিয়া, ফোনটা ধরছো না কেন? আর সারাদিনে ফোন বন্ধ করে রেখেছিলে কেন? সাথে সাথেই অফিস থেকে ফিরতি বার্তা এলো। কেন? এখন খারাপ লাগছে যখন আপনি কথার মাঝখানে ফোন বন্ধ করে রাখেন? তখন আমি ফোন ধরবো না। মেজাজ বিগড়ে গেল পরশের। ইচ্ছে করছে কানের উপর 2-3টা মারতে। সে কতটা ভয় পেয়ে গেছিল, আর এই মেয়ে ঢং করছে তার সাথে। দাঁতে দাঁত চেপে আবারও ফোন দিল, কিন্তু ধরল না। শেষে আবারও মেসেজ দিল, ফোন ধরো, কথা আছে আমার। আমার তো কোনো কথা নেই। শুনুন নেতামশাই, নিজের নেতাগিরি অন্যদের উপর ফলান। আমাকে একদম বিরক্ত করবেন না। ফোনও দিবেন না। আমি অলরেডি সিম চেঞ্জ করে ফেলছি। ব্যাস, মেসেজ আসার সাথে সাথেই ওপাশের ফোন বন্ধ। দাঁতে দাঁত চেপে ফোনটা ছুঁড়ে ফেলে দিল পরশ। এই মেয়ের কত বড় সাহস, তাকে ইগনোর করে! এমনকি সে ফোন দিলেও বিরক্ত হয় না। আর ফোন দেবে না পরশ। একটা মেয়ের কাছে এতটা ছোট হওয়া উচিত হবে না। ভীষণভাবে স্পর্শের কথাগুলো আত্মসম্মানে লাগলো পরশের। কেটে গেছে আরো 5টা দিন। প্রথম প্রথম অভিমান করে স্পর্শীকে ফোন না করলেও পরবর্তীতে নিজের সত্য জন্ম নেওয়া অনুভূতিতে দগ্ধ হয়ে ফোন করেছে। কিন্তু তাকে আগের মতোই হতাশ করে স্পর্শী সিম বন্ধ করে রেখেছে। রেগে গিয়ে বেশ কড়াভাবে কয়েকটা মেসেজ দিয়ে শাসিয়েছেও পরশ। এই যেমন, তোমার সাহস কিভাবে হয় আমাকে ইগনোর করার? এই মেয়ে, ফোন ধরো। আমাকে চেনো তুমি? থাপড়ে গাল লাল করে দেবো একেবারে। তোমাকে একবার হাতের কাছে পাই, তারপর বোঝাবো এই পরশ শিকদার কি জিনিস। কিন্তু স্পর্শী বরাবরই নীরব। তাকে সামান্য অনুভূতি যে তার মধ্যে বাসা বেঁধেছে সে ব্যাপারে সে ভীষণ আপসেট। এই যেমন তার ইচ্ছে করছে এখন পরশের সাথে কথা বলতে, কিন্তু চেয়েও পারছে না। তবে পরশকে জ্বালানোর জন্য সারাদিন সিম বন্ধ রাখলেও প্রতিদিন রাত 12টার পর চুপচুপ করে 2টো মেসেজ দিয়ে ফোন বন্ধ করে রাখে। এই যেমন, নেতামশাই কেমন আছেন আপনি? আমাকে মিস করছেন? এই, আপনি এক্ষুনি ফোন দিন, কথা বলবো আপনার সাথে। আমার ফোনে ব্যালেন্স নেই। পরশ সাথে সাথে ছটপট করে উঠে স্পর্শীর নাম্বারে ফোন দেয়, কিন্তু বরাবরের মতোই তাকে হতাশ করে দিয়ে ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসে। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। স্পর্শে তাকে জ্বালানোর জন্য ইচ্ছে করে মেসেজ দিয়ে উঠলে ফোনটা বন্ধ করে রাখে সে ব্যাপারে নিশ্চিত পরশ। কিন্তু তারপরেও সারা দিনের পর রাত 12টা বাজতেই স্পর্শের মেসেজের জন্য অপেক্ষা করে থাকে সে। ভাই, এই ভাই, আরে বাবা কোন জগতে আছিস? পাভেলের জোরালো কণ্ঠ শুনে হুঁশ ফেরে পরশে। বার কয়েক ভাইয়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললে, বল। খেপে যায় পাভেল, উগ্র কণ্ঠে বলল, বল মানে কি? এতক্ষণ যে বললাম সেটা কানে নিসনি? আবার নতুন করে বলতে হবে নাকি? এই সত্যি করে বলতো তোর কি হয়েছে? সারাক্ষণ ঝিমটি মেরে কি এত ভাবিস? বাই দ্য ওয়ে, তুই প্রেমে টেমে পড়িসনি তো? কাকে নিয়ে ভাবনার মধ্যে সংসার করছিলি? হ্যাঁ? পরশ বিরক্তিকর শব্দ বের করলো মুখ দিয়ে। তারপর পাভেলের দিকে তাকিয়ে বলল, কি বলছিলি আবার বল, খেয়াল করিনি। পাভেলের ধীর কণ্ঠে আবার বলতে লাগলো, আমি আসলে এখন যেতে পারবো না। আমার এখানে একটা ফ্রেন্ড আছে, ওর কাছেই কাজ আছে। তুই প্লিজ একা চলে যা। আমি আজ রাতটা থেকে কাল চলে আসবো। আব্বু আম্মুকে একটু ম্যানেজ করিস প্লিজ। শান্ত চোখে ভাইয়ের দিকে তাকালো পরশ। 25 বছরের পরিপূর্ণ যুবক ভাইটি আজও সামান্য কিছুর জন্য হলেও তার অনুমতি নেয়। তাকে না জানিয়ে বা পরামর্শ না নিয়ে একটা কাজও এখনো করেনি। ভীষণ ভালো লাগে পরশের। পাভেল চাইলেও তাকে না বলে ঢাকায় আসতে যেতে পারে, কিন্তু সেটা আজ অবধি করেনি। আলতো হেসে দিয়ে বলল, আচ্ছা যা, সাবধানে থাকিস। আর শোন, একদম বাইরে বেশি রাত পর্যন্ত থাকবি না, আর কালকেই বাড়ি আসবি। পাভেল গাড়ি থেকে লাফ দিয়ে নামলো। তারপর ভাইয়ের সমস্ত কথায় সম্মতি দিয়ে রাস্তার পাশে গিয়ে কাউকে ফোন করলো। 10 মিনিটের মধ্যেই তার সমবয়সী একজন ছেলে বাইক নিয়ে এলো। ব্যাস, সেটাতে চড়েই চলে গেল নিজের গন্তব্যে। এতক্ষণ পর্যন্ত গাড়ি সাইড করে দাঁড়িয়েছিল পরশ। পাভেল যেতেই পুনরায় গাড়িতে এলো। তারপর ফোনটা বের করে গুটি গুটি অক্ষরে মেসেজ লিখলো, সংসপ্তকের সামনে এসো, আমি ওয়েট করছি। বন্ধ হওয়া সিমটাতে মেসেজটা সেন্ড করলো পরশ। তারপর ড্রাইভারের উদ্দেশ্যে বলল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে যাও। গাড়ি জানালার আলতো ফাঁক করে বাইরে তাকালো পরশ। বন্ধ ফোনে মেসেজ পাঠিয়েছে, হয়তো ঘন্টা খানেকের মধ্যে জাবির ক্যাম্পাসে পৌঁছে যাবে। কিন্তু আদেও কি স্পর্শী মেসেজটা দেখবে? আর দেখলেও কি আসবে সংসপ্তকে? যদি না আসে? পুনরায় মস্তিষ্ক তুমুলভাবে বিদ্রোহ করলো। না আসলে আসবে না তো তাই বলে কি পরশের অপেক্ষা করবে না তার জন্য? হোক না একটু বেহায়া, তাতে কি জাত যাবে? প্রেম করতে গেলে এরকম একটু আদ্র ছ্যাঁচড়া হতেই হয়। প্রেমিকরা বেহায়া উপাধি না পেলে জাত প্রেমিক হয় না। গেটের সামনে পরপর 3টা মাইক্রো থামলো। পরশ গাড়ি থেকে নামতেই সামনে এবং পেছনের গাড়ি থেকে 3জন পুলিশ এবং 4জন বডিগার্ড নামলো। পরশ তাদের ইশারায় সেখানে থাকতে বলে গেটের মধ্যে ঢুকলো, কিন্তু মহসেন শুনল না। দ্রুত পায়ে এসে বলল, স্যার, আমরা আপনার থেকে দূরত্বে থাকবো, কিন্তু তাও একা ছাড়তে পারি না। কখন যে কি হয়ে যায়। ক্যাম্পাসটা অনেক বড়, আপনি কোথায় যাবেন? সংযত মনে করলো পরশ। তারপর তাদের নিয়েই ভিতরে ঢুকলো। বিকেল 3টা। অসংখ্য স্টুডেন্ট ঘুরে বেড়াচ্ছে ক্যাম্পাস জুড়ে। কেউ কেউ আর চোখে তাকিয়ে দেখছে পরশের দিকে। এমন বডিগার্ড পুলিশ নিয়ে কে ঢুকলো ক্যাম্পাসে, এই নিয়ে তুমুল কৌতূহল কারোর কারোর মাঝে। সংসপ্তকের সামনে আসতেই সামান্য অবাক হলো পরশ। স্পর্শী দূরেই দুটো মেয়ের সাথে বেশ হেসে হেসে কথা বলছে। তাহলে মেসেজটা দেখেছে। বডিগার্ডদের সেখানেই থামতে বলে সিঁড়ির দিকে এগিয়ে গেল পরশ। কালো রঙের পাঞ্জাবি, জিন্স, চোখে কালো চশমা, হাতে কালো ঘড়ি পরা। নেতামশাইকে দেখেই সামান্য টাচকে খেলে স্পর্শী। বান্ধবীদের কিছু একটা বলে আলতো পায়ে টিপে টিপে পরশের পাশে এলো। পরশকে পাঞ্জাবির হাতা গোটাতে দেখে ভ্রু কুঁচকে ফেললো স্পর্শী। কি ব্যাপার, মারবে টারবে নাকি? আর একটু পাশে আসতেই পরশ 2 কদম পিছিয়ে মাঠের অন্যদিকে তাকালো। স্পর্শী হালকা কাশি দিয়ে পরশের দৃষ্টি আকর্ষণ করলো, কিন্তু পরশ এখনো অন্যদিকেই তাকানো। ঠোঁট টিপে হেসে দিল স্পর্শী। বলল, নেতামশাই কি ভীষণ রেগে আছে নাকি? দাঁতে দাঁত পিষে পরশ স্পর্শীর উদ্দেশ্যে বলল, থাপড়ে গাল লাল করে দেবো ফাজিল মেয়ে। এই কয়েকদিন কতটা জ্বালিয়েছো আন্দাজ করেছো তুমি?
কোন সাহসে সিন চেঞ্জ করেছো? স্পর্শী নীরব হয়ে পরশের দিকে তাকালো। সে এখনো মাঠের অন্যদিকেই তাকিয়ে আছে। রাগ হলো স্পর্শীর। অন্যদিকে তাকিয়ে কেন কথা বলছে? তার দিকে তাকালে কি জাত চলে যাবে নাকি? মুখ দিয়ে চটপট করে পড়ল। তা আমাকে মেসেজ দিয়ে এখানে আসতে বলা হয়েছে কেন? ছটপট বলুন। হস্টেলে যাব আমি। এক পলক তাকালো পরশ স্পর্শীর দিকে। এক কদম সামনে আসতেই তারই মতো স্পর্শীর 4 কদম দূরে গিয়ে দাঁড়ালো। হতভম্ব হয়ে তাকিয়ে রইল পরশ। ঠোঁট দুটো উঁচু করে গরম নিঃশ্বাস ফেলে বলল, স্পর্শিয়া, তুমি কি সত্যিই কিছু বোঝো না, নাকি বুঝতে চাইছো না? আচ্ছা, আমাকে তোমার কি মনে হয় বলো তো? চট করে এক পলক পরশের দিকে তাকিয়ে মুখ ভেঙচি মারল। তারপর তেরা কণ্ঠে বলল, আপাতত আমার পেছনে লাগা আর 5টা বখাটে ছেলের চাইতে বেশি কিছু মনে হয় না। হতভম্ব হয়ে তাকিয়ে রইল পরশ। দূরে তাকিয়ে দেখলো বডিগার্ডগুলো এখনো তার দিকে সোজা হয়ে তাকিয়ে আছে। স্পর্শীর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে এসে বলল, আমি একজন এমপি স্পর্শিয়া, একটু তো সম্মান করো। তো আমি কি ভোট দিয়েছি নাকি? তেরা কণ্ঠে পুনরায় উত্তর দিল স্পর্শী। হাসলো পরশ। তারপর তেরা কণ্ঠে বলল, ভোট দিবে কিভাবে? তোমার কি ভোটের বয়স হয়েছে নাকি? চোখ ছোট ছোট করে পরশের দিকে তাকিয়ে স্পর্শী বলল, এক্সকিউজ মি, 22 চলছে আমার। ওকে? পারফেক্ট। কি পারফেক্ট? ভ্রু কুচকে স্পর্শী জিজ্ঞাসা করলো। পরশ তার দিকে তাকিয়ে বলল, তোমার বয়স বিয়ের জন্য একদম পারফেক্ট। নাক সিটকালা স্পর্শী বলল, এ আপনাকে বিয়ে করবে কে? আপাতত তুমি করো, পরে না হয় আরো ভালো মেয়ে পেলে করে নেব বিয়েটা। আলতো হেসে পরশ বলল। চোখ ছোট ছোট করে কোমরে হাত দিয়ে স্পর্শী বলল, কি আমি সতীনের সংসার করব নাকি? হ্যাঁ? পরশ বলল, আচ্ছা করো না, তুমি না চাইলে সতীন আনবো না। ওকে? সতীন কেন? আমি নিজেও আপনার সংসার করব না, বিয়েই করব না, আবার সংসার। মুখ বিকৃতি করে ফেললো পরশ। স্পর্শীর দিকে তাকিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, স্পর্শিয়া, তুমি যদি চাও এমন টিপিক্যাল প্রেমিকদের মতো তোমায় সারাক্ষণ চালাবো, ফ্ল্যাট করব, সময় দেব, ঝগড়া করব, তাহলে ওকে ফাইন, আমি করব, সবটাই করব, কিন্তু বিয়ের পর আই প্রমিস প্রতিদিন তোমায় জ্বালানোর জন্য 1 ঘন্টা সময় অবশিষ্ট রাখবো। কিন্তু প্লিজ আর তেরামি করো না। আমি এইভাবে নিয়মিত তোমার সাথে দেখা করতে আসতে পারবো না, এমন সময় আমার নেই। স্পর্শিয়া পরশের দিকে তাকিয়ে বলল, তো আমি আপনাকে বলেছি নাকি আমার সাথে দেখা করতে আসতে? আপনি নিজে থেকে এসেছেন, আবার নিজে থেকেই চলে যান। এখন আমি হস্টেলে যাব। হাতের ঘড়ির দিকে তাকালো পরশ। আর সময় নেই, এখান থেকে পিরোজপুর যেতে হবে, তারপর পার্টি অফিসে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে হবে। স্পর্শের দিকে কয়েক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে গেল। বডিগার্ডরাও পরশের পিছু নিল। আর স্পর্শী, সে তো ব্যর্থ চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। ব্যস্ততা, হ্যাঁ, এই ব্যস্ততার কারণেই আজ সে আপনজন থেকে দূরে। বাবাও তো এমপি ছিলেন। এই ব্যস্ততার অজুহাত দিয়ে সেও তো একদম ছুঁড়ে ফেলে দিয়েছেন বাইরের মানুষের কাছে। দরকার নেই এমন কাউকে যার কাছে স্পর্শীর আগে অন্য কেউ ইম্পর্টেন্ট। ভার্সিটির এক নতুন ফ্রেন্ডদের নিজস্ব বাড়ি ঢাকাতেই। তারই বোনের বিয়ে আজকে। পাভেল ঢাকায় এসেছে শুনে বেশ আষ্টে পৃষ্ঠে ধরেছে বিয়েতে থাকার জন্য। শেষে বাধ্য হয়ে ভাইকে বলে চলে এসেছে। বিয়ে বাড়ির গেট পেরিয়ে সামনের রুমে ঢুকতেই এক ঝাঁক সুন্দরী তরুণীদের দেখা মিলল। ইতোমধ্যেই বর এসে পড়েছে। সৈকতের সাথে নতুন ছেলে হিসেবে পাভেলকে দেখে তারা বরপক্ষ ভেবে ছুটে গিয়ে ঘিরে ধরল। অন্য সময় হলে পাভেল নিজেও ফ্ল্যাট করত, কিন্তু এই মুহূর্তে ভীষণ অস্বস্তিতে পড়েছে সে। অচেনা জায়গা, তার উপর বেশ লজ্জাহীন মেয়েগুলো। শেষে সৈকতের সাহায্যে তাদেরকে কাটিয়ে রুমে যেতে পারল সে। ছাদের বাম কার্নিশের সব কাজিনরা মিলে আড্ডায় বসেছে। পাভেলের প্রথমে ভালো না লাগলেও এখন সবার সাথে পরিচিত হওয়ায় বেশ ভালো লাগছে। চারিপাশে তাকাতে গিয়ে হঠাৎ চোখ আটকে গেল সবার বিপরীতে থাকা এক কিশোরী মেয়ের দিকে, যে কিনা সবার থেকে দূরত্বে ছাদের ডান দিকে আকাশের দিকে তাকিয়ে আছে। ভীষণ অদ্ভুত লাগলো পাভেলের। পার্টি থেকে উঠে জুতো পরে ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। শান্ত কণ্ঠে বলল, এক্সকিউজ মি।
চোখ ফিরিয়ে পাভেলের দিকে তাকালো মেয়েটি। ভীষণ স্নিগ্ধ সে চাউনি, গায়ে মাথায় সুন্দর করে ওড়না দিয়ে বেশ মার্জিতভাবে হাসলো মেয়েটি। বলল, জি বলুন। আরেকটু সামনে এগুলো পাভেল ঠোঁট ভিজিয়ে বলল, সবাই ওখানে আড্ডা দিচ্ছে, কিন্তু তুমি এখানে একা একা কি করছো? ওপাশ থেকে উত্তর আসার আগে কর্কশ কণ্ঠে বেজে উঠল পকেটের ফোনটি। হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই গলা শুকিয়ে গেল। স্ক্রিনের উপর জল করে ভেসে উঠেছে 2 অক্ষরের নামটি, আরশি। ফোন বের করতেই আরো 2বার রিং বাজলো। দ্রুত বেগে ফোন রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে ঝাঝালো কণ্ঠ ভেসে এলো, এই, আপনি আমার ফোন ধরছিলেন না কেন? কোথায় আপনি? ঢাকা থেকে কি আসছেন? দাঁত কেলালো পাভেল।